প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বা এটাকে হচ্ছে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজও বলা হয়। তো এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়, বা হচ্ছে এটা কেন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো না, তো সেটার উত্তর দিতে হলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি থাকে, অসংখ্য ব্যাকরণ থাকে। তো এইখানের জন্য নির্দিষ্ট কোনো তেমন ব্যাকরণ নাই, মানে তেমন কোনো ঝামেলার কিছু নাই এইচটিএমএল এর জন্য। আর এইচটিএমএল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কঠিন নিয়ম কানুন বা রুলস এগুলো এখানে নাই। তারপর হচ্ছে এইচটিএমএল এর মধ্যে হচ্ছে তোমার বড় হাতের ছোট হাতের অক্ষর এসব বিষয় নিয়ে কোনো টেনশন নাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে গেলে এইসব বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, যে হচ্ছে কোথায় বড় হাতের অক্ষর লিখছি, কোথায় ছোট হাতের অক্ষর লিখছি। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বড় হাতের ছোট হাতের অক্ষর এসব লেখা যাবে না। তো এই এইচটিএমএল সুবিধা হচ্ছে এই জায়গাতেই। তো এইচটিএমএল নিয়ে আমরা এইচটিএমএল নিয়ে যখন পড়ব, তখন আমরা এটার কিছু সুবিধা নিয়ে কথা বলে নিই, তারপর আসবো এটাকে কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো দেখো, এইচটিএমএল ভাষাটা হচ্ছে শেখাটা অনেক সহজ। আমি যেটা বলছিলাম যে এইচটিএমএল ভাষায় যেহেতু বড় হাতের ছোট হাতের অক্ষরে ঝামেলা নাই, তারপর কোনো ধরনের ওই ওরকম কঠিন কোনো রুলস নাই, ব্যাকরণ নাই। তো এটা হচ্ছে কি করা যায়, এটা হচ্ছে সহজে শেখা যায়। তো তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার সব ধরনের ব্রাউজারে হচ্ছে এটা মানে সাপোর্ট করে। তুমি যখন এইচটিএমএল এর কোনো একটা ট্যাগ বা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম লিখবা বা কোনো কোড করবা, করার পরে তুমি যখন হচ্ছে কোনো একটা ব্রাউজারে চালাবা, তখন দেখবা যে এটা সব ব্রাউজারে সাপোর্ট করছে। বিশাল বড় সুবিধা। তারপর হচ্ছে যেটা বলবো আমরা সেটা হচ্ছে এইচটিএমএল যে ভাষাটা, সেটা হচ্ছে এখানের যে ফাইলগুলো তৈরি হয়, অর্থাৎ আমরা এইচটিএমএল যখন প্রোগ্রাম লিখবো, এখানে যে ফাইলগুলো তৈরি হয়, তো এই ফাইলগুলোর মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি, এখানের ফাইলগুলো যেহেতু ছোট হয়, ফাইলের সাইজ ছোট হয়, আকার যেহেতু ছোট হয়, তো এই জন্য কি হয়, এটার হচ্ছে তোমার ইয়ে করতে হয় না। এটার জন্য লোডিং করতে, মানে ফাইলটা লোডিং করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হচ্ছে ফাইল লোড হয়ে যায়। তো এরপরে হচ্ছে তোমার এইচটিএমএল এর কি করা যায়, এই ফাইলটাকে সহজে মেনটেন করা যায়। ঠিক আছে, মেনটেন করা যায়। তারপর হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি বলতে হচ্ছে ইউজার এটা যখন ব্যবহার করে তখন সে বিভিন্ন ধরনের সুবিধা পায়, অর্থাৎ ইজিলি এটাকে অপারেট করা যায়, এটাকে ব্যবহার করা যায়, মডিফাই করা যায়, আপডেট করা যায়। তো ইউজার ফ্রেন্ডলি এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই সবগুলা বৈশিষ্ট্য হচ্ছে আমরা একটু সবাই এখন লিখে নিব। জাস্ট তোমরা, তোমাদের 2 মিনিট টাইম দিচ্ছি, তোমরা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো একটু লিখে নাও, এখনই লিখে নাও। কারণ হচ্ছে আমরা যখন প্রোগ্রাম যখন এখন করবো, তখন প্রোগ্রাম করতে গেলে দেখবো যে এই জিনিসগুলো বারবার আসবে। ঠিক আছে, আমার একটা কল এসেছে, তোমরা এটা একটু লিখো। আমি কলটা রিসিভ করছি, তাড়াতাড়ি করে তোমরা এটা একটু লিখে ফেলো। সর্বশেষ যে পয়েন্টটা আছে, সর্বশেষ পয়েন্টে বলা আছে যে হোস্টিং করতে কম স্পেস প্রয়োজন হয়। অর্থাৎ হোস্টিং এর সময় আমরা বলেছিলাম যে হোস্টিং হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটকে কোনো একটা সার্ভারে রাখবো, তো সার্ভারে রাখার জন্য কি করতে হবে, সার্ভারে রাখার জন্য নির্দিষ্ট ফি দিতে হয়। তো এই ফিটা দিতে হয়, তুমি কতটুকু স্পেস নিবা তার উপর ডিপেন্ড করে ফিটা তোমাকে দিতে হবে। তো আমরা যখন হচ্ছে এই ফি গুলো দেই, তখন হচ্ছে দেখা যায় যে আমরা যেসব ওয়েবসাইট ব্যবহার করি, আমাদের ছোটখাটো পারপাসের ওয়েবসাইট গুলোর জন্য খুব বেশি পরিমাণ সার্ভারে জায়গার দরকার হয় না। সেই জন্য কি হয়, আমরা ওয়েবসাইট যখন মেনটেন করি, তখন দেখবো যে ওয়েবসাইটের যে খরচটা সেটা হচ্ছে তুলনামূলকভাবে অনেক কম আর কি, বলা যায় হচ্ছে অনেক কম। অর্থাৎ আহ, এই এইচটিএমএল এর হচ্ছে অন্যতম সুবিধা বলতে পারি যে এটা হচ্ছে তোমার শেখা সহজ। এটা সব জায়গায় কি করা যায়, সহজে ব্রাউজ করা যায়। এটা হচ্ছে স্পেস কম নেয়। তো স্পেস কম নেওয়ার জন্য কি হয়, এটা হচ্ছে তোমার ইউজার ফ্রেন্ডলি হয়। তারপর হচ্ছে এটা খরচটা অনেক কম নেয়। তো এখন আমি যেটা বলছিলাম যে এইচটিএমএল হচ্ছে কোনো ধরনের এটা নিজস্ব, এটা কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো এই এইচটিএমএল এর জন্য নিজস্ব কিছু ট্যাগ থাকে, এই ট্যাগ গুলো দিয়ে হচ্ছে নির্দিষ্ট কাজ করা হয়। তো এই যে তোমার মার্কআপ, এখানে যে ট্যাগ গুলো থাকে, এখানে ট্যাগ গুলো হচ্ছে মার্কআপ ট্যাগ।
মার্কআপ ট্যাগ মানে হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য আমরা যখন প্রোগ্রাম করব তখন আমরা এটা দেখব। প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট ধরনের ট্যাগ থাকে। অর্থাৎ টু দা পয়েন্ট এই কাজের জন্য এই আলাদা ট্যাগ আছে। তো এই ট্যাগ গুলোর জন্য হচ্ছে এগুলাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ধরনের ট্যাগ থাকে। তাই এই HTML কে বলা হয় এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে এই যে HTML যে ভাষাটা, তো এটার ভাষাটা হচ্ছে আমরা যে ট্যাগ গুলো ইউজ করি, তো এই ট্যাগ গুলো কিন্তু হচ্ছে আমাদের যখন আমরা এটাকে রান করাবো, যখন আমরা ওয়েবসাইটে রান করাবো তখন আমরা ট্যাগ গুলো কিন্তু দেখব না। আমরা শুধু দেখবো হচ্ছে ট্যাগের পাশে বা ট্যাগের সাথে আমরা যে টেক্সট গুলো লিখেছি, আমরা যে লেখাগুলো লিখেছি, তো এই লেখাগুলো শুধু আমরা দেখব। অর্থাৎ আমরা আ এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলার আরেকটা কারণ হচ্ছে, হ্যাঁ, মার্কআপ ল্যাঙ্গুয়েজের একটা অতিরিক্ত মানে একটা শব্দ আছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজটাকে বাংলা ভাষায় যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা অতিরিক্ত ভাষা। হ্যাঁ? মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটাকে বাংলা করলে দাঁড়ায় হচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত ভাষা। অর্থাৎ আমরা আ ব্রাউজারে যেসব জিনিস দেখি আসলে কিন্তু ততটুকু লেখা হয় না। তার থেকে অনেক বেশি লেখা হয়। অর্থাৎ আমরা যা দেখি তার থেকে অনেক বেশি লেখা হয়। শুধু আমরা কনটেন্ট গুলো দেখতে পারি। অর্থাৎ আমরা ট্যাগ গুলো কিন্তু দেখি না। তো এইটাও একটা কারণ এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলার মানে অন্যতম একটা কারণ। অর্থাৎ আমি বলতে পারি যে HTML এর নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ট্যাগ থাকে। তো এইজন্য এটাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এটার আরেকটা ভালো কারণ হচ্ছে যে এখানের যে ট্যাগ গুলো আমরা ইউজ করি, তো আমরা যখন প্রোগ্রাম আ রান করাই বা হচ্ছে আমরা যখন কোডটাকে রান করাই, যখন এটাকে আমরা এটা দিয়ে ব্রাউজার তৈরি করি, তখন আমরা কি দেখি না? আমরা ওই ট্যাগ গুলো দেখি না। আমরা শুধু কি দেখি? কনটেন্ট গুলো দেখি। তো কনটেন্ট গুলো দেখার কারণে এটাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অতিরিক্ত অনেক কিছু লিখতে হয়, যেগুলো আমাদের ব্রাউজারে বা ইন্টারনেটে প্রদর্শিত হয় না বা এগুলো হচ্ছে শো করে না। তো এইজন্য হচ্ছে টোটাল আমরা বলতে পারি যে এটা হচ্ছে হাইপার টেক্সট, মানে অতিরিক্ত টেক্সট থাকে। হাইপার টেক্সট মানে অতিরিক্ত টেক্সট থাকে। আর হচ্ছে এটাকে আমরা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলি। তো দেখো এই যে HTML ছাড়াও কিন্তু আমরা আরো অনেক ধরনের আ দেখব। যেমন CSS আছে, হ্যাঁ? আরো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে যেমন CSS আছে। আমরা যখন HTML তৈরি করি তখন হচ্ছে আমরা ওয়েবসাইটের ওয়েব পেজ গুলো তৈরি করি। মানে ওয়েব পেজের ভিতরে যে বিভিন্ন ধরনের লেখা আছে, বর্ণনা আছে, এই লেখা, বর্ণনা, টেবিল বা ছবি এড করার জন্য এই কাজগুলোর জন্য হচ্ছে আমরা HTML করি। এখন আমরা যদি হচ্ছে এই ওয়েব পেজের আর চেহারাটাকে আরো সুন্দর করতে চাই, আমরা ওয়েবসাইটের যে আমার ওয়েব পেজ গুলো আছে সেগুলোকে যদি আরো সুন্দর করতে চাই, তখন আমরা আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে যেমন CSS আছে, হ্যাঁ? ক্যাসকেডিং স্প্রেডশিট, তো এই CSS আছে, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট আছে, ওগুলো আমরা ইউজ করতে পারি। তো HTML হচ্ছে আমরা জেনারেল পারপাস এটা ইউজ করি। তো আমরা HTML যখন করব তখন দেখব যে আমরা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করি। আমরা হচ্ছে ট্যাগ গুলো নিয়ে এখন কথা বলব। তো আমাদের এখন আমরা যে ক্লাসটা করছি এটা হচ্ছে বেসিক। আমরা পরের ক্লাসগুলোতে যে যা পড়বো, আগামী কয়েকটা ক্লাসে যা পড়বো, এই সবগুলোর বেসিক হচ্ছে আজকের ক্লাসে থাকবে এবং পরের ক্লাসে কিছু থাকবে। তো HTML ট্যাগ গুলো হচ্ছে তোমার কি থাকে, একটা HTML ট্যাগে বলা যায় ৩ টা জিনিস থাকবেই। একটা হচ্ছে ওপেনিং ট্যাগ থাকবে, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকবে, আরেকটা হচ্ছে কনটেন্ট থাকবে। তো এই ক্লোজিং ট্যাগটা কখনো নাও থাকতে পারে। আমরা বলতে পারি যে একটা HTML এর যে বেসিক যে ফরমেট, বেসিক ফরমেটে কি থাকে? একটা হচ্ছে ওপেনিং ট্যাগ থাকে, একটা থাকে ক্লোজিং ট্যাগ, আর থাকে হচ্ছে কনটেন্ট। তো এইখানে ধরো একটা ট্যাগ আছে, এই যে আমি দেখতে পাচ্ছি যে পি লিখে হচ্ছে আ একটা গ্রেটার দেন লেস দেন চিহ্ন দেওয়া হচ্ছে। এই যে চিহ্নগুলো আছে, তো এই চিহ্নগুলো হচ্ছে দিয়ে এই পি টাকে আমি বলতে পারি হচ্ছে একটা ট্যাগ। এই পি টা হচ্ছে একটা ওপেনিং ট্যাগ। আবার এইখানে যে একটা পি আছে, এটাকে বলি আমরা ক্লোজিং ট্যাগ। অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে এখানে এসে। আর মাঝখানে ট্যাগের মাঝখানে যে লেখাটাকে আমি শো করাতে চাই, সেই লেখাটাকে বলা হবে কনটেন্ট। আমরা প্রোগ্রাম করার সময় এই জিনিসগুলো নিয়ে মানে এগুলো আমরা প্র্যাকটিক্যালি এপ্লাই করব। আপাতত আমরা জাস্ট একটা ধারণা নিয়ে রাখছি কোনটা কি। তো যেটা বললাম যে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, লাস্টেরটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই ক্লোজিং ট্যাগটা কি করা হয়? একটা হচ্ছে স্ল্যাশ দেওয়া হয়। ঠিক আছে? একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া হয়। তো এই ফরওয়ার্ড স্ল্যাশটা দেওয়া হয় কেন? ট্যাগটাকে ক্লোজ করার জন্য। এরপরে হচ্ছে টোটাল, অর্থাৎ এই ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত যা আছে, অর্থাৎ ওপেনিং ট্যাগ, কনটেন্ট, ক্লোজিং ট্যাগ, এই সবটাকে বলা হয় HTML এলিমেন্ট। পরীক্ষায় নাম্বারের প্রশ্ন এসেছে বোর্ড পরীক্ষায়। এরকম প্রশ্ন যে HTML এর এলিমেন্ট ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন এসেছে, HTML এর এলিমেন্ট ব্যাখ্যা করো। তখন তুমি বলবা যে HTML এলিমেন্টে হচ্ছে একটা ওপেনিং ট্যাগ থাকে, একটা ক্লোজিং ট্যাগ থাকে, আর সাথে কি থাকে? কনটেন্ট থাকে। এই সবগুলোকে একত্রিত করে বলা হয় কি? HTML এলিমেন্ট। তো এই যে HTML এলিমেন্টের মধ্যে আরো কিছু জিনিস আছে। আমরা আপাতত একটা ধারণা নিয়ে রাখি, পরবর্তীতে প্রোগ্রাম করার সময় দেখব।
তো এইখানে দেখে একটু হিবিজিবি মনে হবে কিন্তু যখন প্রোগ্রাম যারা HTML করেছে বা মানে যখন আমরা করব তখন আমরা দেখব যে তখন মনে হবে যে এইগুলো আসলে অত কঠিন কিছু না, ঝামেলার কিছু না। এখানে দেখতে এরকম এমনই মনে হবে কারণ এগুলোর সাথে আমরা মাত্র পরিচিত হয়েছি। দেখো এখানে H1 হচ্ছে একটা ট্যাগের নাম। এটা ধরো হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ? H1 হচ্ছে একটা ট্যাগ। দেখো এখান থেকে হচ্ছে তোমার আমি যদি বলি যে এখান এখান থেকে হচ্ছে এটা শুরু হয়েছে। আর এইটুক পর্যন্ত হচ্ছে H1 ট্যাগটা কিন্তু। এইটুক পর্যন্ত হচ্ছে H1 ট্যাগ। এই যে এখানে একটা বাড়তি জিনিস আছে, এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তো এই যে H1 ট্যাগটা এটা হচ্ছে ওপেনিং অংশ। এখান থেকে শুরু করে মানে অর্থাৎ এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে তার ওপেনিং বা স্টার্টিং বলতে পারি, স্টার্টিং পার্ট। আর এই লাস্টের অংশ যেখানে গিয়ে আমরা দেখব ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে, এটা হচ্ছে তার ক্লোজিং পার্ট। লাস্টে গিয়ে দেখব হচ্ছে এটা হচ্ছে তার ক্লোজিং পার্ট। তো মাঝখানে যেটা আছে এটা কি? এটা হচ্ছে তার কনটেন্ট। এটা হচ্ছে তার কনটেন্ট। এখন এই যে তোমার ট্যাগ আছে, ওপেনিং ট্যাগ আছে, তার ভিতরে আর বাড়তি কিছু জিনিস থাকতে পারে। তো এখানে যেমন একটা বাড়তি জিনিস আছে, যেমন লেখা আছে ক্লাস ইকুয়াল প্রাইমারি। ক্লাস লেখা আছে প্রাইমারি। তো এইটুকু অংশকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট। অর্থাৎ যদি আমরা ট্যাগের মধ্যে বাড়তি কোনো বৈশিষ্ট্য যোগ করি, তো এই বাড়তি বৈশিষ্ট্যগুলোকে কি বলা হয়? বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট। বাড়তি বৈশিষ্ট্যগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। তো এই যে অ্যাট্রিবিউট গুলো আছে, অ্যাট্রিবিউট গুলো ২ টা পার্ট। একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউটের নাম এই যে এখানে দেওয়া আছে ক্লাস, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। আর অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা আছে, অর্থাৎ এখানে প্রাইমারিটা হচ্ছে তার ভ্যালু। তো একটা ট্যাগের মধ্যে আমরা দেখব হচ্ছে যে প্রয়োজনীয় কিছু বৈশিষ্ট্য এড করা লাগতে পারে। এই যে প্রয়োজনীয় যে বৈশিষ্ট্যগুলোকে আমরা এড করি সেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটের মধ্যে কি থাকবে? ২ টা পার্ট থাকবে। একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো অ্যাট্রিবিউট ভ্যালু গুলো হচ্ছে ইনভার্টেড কমা মানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আটকানো হয়। তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম যে HTML যে ট্যাগ আছে সেখানে কি থাকবে? ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে, মাঝখানে থাকবে হচ্ছে কনটেন্ট। এটা তোমরা হচ্ছে পরে ভিডিওটা দেখে সুন্দর করে এগুলো লিখবা যে শুরুর দিকে থাকবে। আর এরপরে কি থাকবে? সাথে থাকবে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের আবার ২ টা অংশ। একটা হচ্ছে অ্যাট্রিবিউটের নেম, একটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। আর এই সবটাকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এটুকু আমরা বলতে পারি হচ্ছে HTML এর এলিমেন্ট। স্যার আমাকে এগুলো কনটেন্টটাকে আরেকটু ডেসক্রিপশন এ বলতে পারবেন? আমি কনটেন্টটা একটু ক্লিয়ার না। আচ্ছা এটা নিয়ে তো আমরা অনেক কথাবার্তা বলবো। আগামী ১০ ক্লাস এগুলোই চলবে। ঠিক আছে? তো আপাতত আমরা জাস্ট একটু মনে রাখি যে ট্যাগের শুরু আর শেষ এর মাঝখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কনটেন্ট। যেমন এখানে। অর্থাৎ আমি যদি এখানে আমাদের আগের স্লাইডটাতে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা ট্যাগের শুরু এবং শেষ এইটুকুর মধ্যে যা কিছু দেখি সেটাকে বলি কনটেন্ট। যেমন এখানে P হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আর এখানে P হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ। এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কনটেন্ট। এই কনটেন্টের মধ্যে লেখা থাকতে পারে, ছবি থাকতে পারে, ঠিক আছে? টেবিল থাকতে পারে। অর্থাৎ কনটেন্ট যেকোনো কিছু হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। ওকে। তারপর হচ্ছে আ এরপরে যেটা আমি বলছিলাম আরকি যে আমরা হচ্ছে এই যে ধারণাটা নিলাম, এগুলো যখন আমরা HTML ট্যাগ দিয়ে হচ্ছে কোড করা শুরু করব তখন আমরা দেখব যে এগুলো আমাদের কাজে লাগছে। এই কনসেপ্ট গুলো কাজে লাগছে তখন। তো HTML এ যত ধরনের ট্যাগ আছে এগুলোকে আমরা ২ টা ক্যাটেগরিতে ভাগ করতে পারি। HTML এ যত ট্যাগ আছে সবগুলোকে আমি ২ টা প্রধান ক্যাটেগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে আ কন্টেইনার ট্যাগ, আরেকটা হচ্ছে নন কন্টেইনার ট্যাগ। HTML এর ট্যাগ গুলো হচ্ছে যেগুলোতে বিষয়বস্তু থাকবে, মানে যেগুলোতে কনটেন্ট থাকবে সেগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। আর যেগুলোতে বিষয়বস্তু থাকবে না মানে কনটেন্ট থাকবে না সেগুলোকে বলা হয় নন কন্টেইনার ট্যাগ। ও একটু আগে যেমন ও প্রশ্ন করছিল যে হচ্ছে কনটেন্টটা কি? তাহলে কনটেন্টটা হচ্ছে একটা ট্যাগ যখন শুরু হবে আর যখন শেষ হবে মাঝখানে যে জিনিসগুলো থাকবে। তো আমরা দেখব যে কিছু ট্যাগ আছে যেগুলোর হচ্ছে কি থাকে না এই মাঝখানের কথাগুলো থাকবে না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল আছে। টাইটেল হচ্ছে একটা ট্যাগের নাম। তো এটা হচ্ছে তার ওপেনিং অংশ, এটা হচ্ছে তার ক্লোজিং অংশ। তো ট্যাগ যখন ক্লোজ করতে হয় তখন আমরা কি দেই? একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেই। তো এই ওপেনিং অংশ আর ক্লোজিং অংশের মাঝখানে যে পার্টটা আছে এটাকে বলা হয় কনটেন্ট। তো যেসব ট্যাগে কনটেন্টটা থাকবে অর্থাৎ ওপেনিং ও থাকবে, ক্লোজিং ও থাকবে, সাথে তো অবশ্যই কনটেন্ট থাকবে। সেগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। তাহলে আমরা বলতে পারি যেসব ট্যাগের ওপেনিং আছে এবং ক্লোজিং আছে এবং কনটেন্ট থাকে মানে বিষয়বস্তু থাকে। কনটেন্ট বাংলা হচ্ছে বিষয়বস্তু থাকে। তাদেরকে বলা হয় কন্টেইনার ট্যাগ। তো এখানে অনেকগুলো কন্টেইনার ট্যাগ আছে। তো এখানে মাত্র ৫টা-৬টা নাম দেওয়া আছে। টাইটেল, H1, H2, P, তারপর হচ্ছে PRE এই কোনটা কি সেগুলো আমরা সামনে পড়বো। তবে কন্টেইনার ট্যাগের অভাব নাই। অনেকগুলো ট্যাগ আছে। তো আমরা মোটামুটি ৩০-৪০ টা ট্যাগের নাম বা কাজ এগুলো আমরা জেনে রাখবো। এগুলো দিয়ে আমাদের কি হবে? আমরা প্রোগ্রামগুলো লিখতে পারবো। তো
আচ্ছা, এরপরে হচ্ছে যে নন কন্টেইনার আছে। তো এই যে নন কন্টেইনার আছে, নন কন্টেইনার হচ্ছে আ আচ্ছা একজন বলেছে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যতগুলো ট্যাগ আছে তার মধ্যে কন্টেইনার আর নন কন্টেইনার ট্যাগ আছে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে নন কন্টেইনার যে ট্যাগ গুলো আছে যেমন এখানে মেটা আছে, লিঙ্ক আছে, তারপরে ইমেজ আছে, ইনপুট আছে, তারপর হচ্ছে ব্রেক ট্যাগ আছে, তারপর হচ্ছে এইচআর ট্যাগ আছে। এইচআর হচ্ছে হরিজন্টাল রো। এই যে ট্যাগ গুলো আছে এই সবগুলো ট্যাগের নাম তোমাকে হচ্ছে কি করতে হবে? মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ হচ্ছে এইগুলো এই যে ট্যাগ গুলো আছে এই সবগুলো হচ্ছে নন কন্টেইনার ট্যাগ। এখন যদি বলা হয় যে পরীক্ষায় যদি বলা হয় যে ইমেজ ট্যাগ ব্যাখ্যা করো। তুমি বলবো যে ইমেজ ট্যাগ হচ্ছে একটা নন কন্টেইনার ট্যাগ কারণ হচ্ছে এটার ওপেনিং অংশ আছে কিন্তু ক্লোজিং অংশ নাই। তারপর হচ্ছে ইমেজ ট্যাগের মধ্যে কি থাকে না? কনটেন্ট থাকে না। যদি বলা হয় লিঙ্ক ট্যাগ ব্যাখ্যা করো তখন তুমি বলবা যে এটা হচ্ছে একটা নন কন্টেইনার ট্যাগ। এটার ওপেনিং আছে, ক্লোজিং থাকে না। হ্যাঁ? আর কি থাকে না? এটার মধ্যে হচ্ছে কি থাকবে না? কনটেন্ট থাকে না। তো এই কনটেন্ট না থাকার কারণে এগুলাকে বলা হয় হচ্ছে নন কন্টেইনার ট্যাগ। তো পরীক্ষায় এমসিকিউ তে প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি নন কন্টেইনার ট্যাগ, নিচের কোনটি কন্টেইনার ট্যাগ এরকম করে বিভিন্ন ধরনের প্রশ্ন বলতে পারে। তো তোমরা যেটা করবা এই কয়েকটা যদি মুখস্থ থাকে তাহলে আমরা জানি যে হচ্ছে এখানে যে ৬ টা ট্যাগ আছে, এই ৬ টা ট্যাগ হচ্ছে নন কন্টেইনার। বাকি যা কিছু আছে সব কিন্তু হচ্ছে কন্টেইনার ট্যাগ। বাকি যা কিছু আছে সব কন্টেইনার ট্যাগ। তার মানে এই ৬ টা জানা থাকলে বাকিগুলো আমরা সহজে আলাদা করতে পারবো। তো এখন আমরা হচ্ছে কিছু ট্যাগ দেখবো। আ এই ট্যাগ গুলো হচ্ছে কিভাবে লেখা হয়। যেমন হচ্ছে আমরা আ প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কথা বলব। তো প্যারাগ্রাফ ট্যাগ এর কাজ হচ্ছে এখানে যদি আমরা বিস্তারিত কিছু লিখতে চাই, অর্থাৎ তুমি যদি কোনো কথাবার্তা লিখতে চাও, তো বিস্তারিত কোনো কিছু লিখতে চাইলে সেখানে হচ্ছে আমরা কি করি প্যারাগ্রাফ ট্যাগ টা ইউজ করি। তো এই পি হচ্ছে তার ওপেনিং, আবার এখানে হচ্ছে তার ক্লোজিং। হ্যাঁ? পি হচ্ছে এখানে ওপেনিং আর এখানে হচ্ছে তার ক্লোজিং। মাঝখানে হচ্ছে তুমি তোমার ইচ্ছামত তুমি কথাবার্তা লিখতে পারো। তো প্যারাগ্রাফ ট্যাগে আমরা কি করি? আমরা যদি হচ্ছে অতিরিক্ত কিছু লেখা থাকে অর্থাৎ বড়সড় কোনো লেখা তখন আমরা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। তো এর পাশাপাশি হচ্ছে আমরা একটা লিস্টে দেখব যে লিস্টের মধ্যে অনেক ধরনের ট্যাগ আছে। যেমন হচ্ছে HTML ট্যাগ আছে যেটা হচ্ছে HTML শুরু করতে সাহায্য করবে। তারপরে হেড আছে HTML এর হেডের জন্য, টাইটেল আছে, হ্যাঁ? টাইটেল হচ্ছে HTML এর নামের জন্য, তারপর বডি আছে, তারপর হচ্ছে এইচ ট্যাগ আছে। এইচ বলতে হচ্ছে হেডিং। এখানে HN লেখা আছে। N মানে হচ্ছে এখানে H1 হতে পারে, H2 হতে পারে, H3 হতে পারে। এটা আমরা একটু পরেই দেখবো। H1 থেকে H6 পর্যন্ত ৬ টা ট্যাগ আছে। তারপর হচ্ছে বোল্ড আছে, তারপর হচ্ছে ইটালিক আছে, তারপর সেন্টার আছে। ইটালিক হচ্ছে লেখা ডান দিকে বাঁকা করবে। বোল্ড হচ্ছে কি করবে? লেখাকে বোল্ড করবে। দেখো ডান দিকে ডেসক্রিপশন দেয়া আছে। সবাই হচ্ছে এইটা স্ক্রিনশট দিয়ে রাখো। এই অংশটা হচ্ছে নেক্সট ক্লাসে এটা আমাদের কাজে লাগবে। মানে কোনটার কাজ কি? আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন দেখবো হচ্ছে এই জিনিসগুলো আমাদের দরকার হচ্ছে। তো সেন্টার হচ্ছে কোনো একটা পেজের যদি আমরা হচ্ছে পেজের মাঝখানে কোনো কিছুকে নিতে চাই তখন হচ্ছে সেন্টার দিব। তারপর ইউএল আছে, এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তারপর ওএল আছে, অর্ডার লিস্ট। তারপর লিস্ট আছে। লিস্ট মানে হচ্ছে আমরা যদি কোনো কিছু সিরিয়াল বাই সিরিয়াল লিখি, মানে একটার নিচে আরেকটা করে লিখি তখন হচ্ছে লিস্ট ট্যাগ লাগবে। বিআর ট্যাগ আছে। বিআর ট্যাগ হচ্ছে ব্রেক দেওয়ার জন্য এক লাইন থেকে আরেক লাইনে, অর্থাৎ একটা লাইনের মাঝখানে ব্রেক দিয়ে নিচে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে ব্রেক ট্যাগ লাগবে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ আছে। তারপর হচ্ছে এইচআর ট্যাগ আছে। এইচআর ট্যাগটা কি? এটা হচ্ছে হরিজন্টাল রুল বলে এটাকে। মানে হরিজন্টাল একটা লাইন তৈরি করার জন্য লাগবে। তারপর হচ্ছে ইমেজ সোর্স মানে ইমেজ ট্যাগ আছে। ইমেজ ট্যাগ হচ্ছে ছবি এড করার জন্য। আর এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে হাইপারলিংক এর জন্য। তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এখানে যে ট্যাগ গুলো আছে প্রত্যেকটার কাজ তোমাকে জানতে হবে। আমরা যখন আ প্রোগ্রাম করব তখন দেখব যে সবগুলো ট্যাগের কাজ অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তুমি মুখস্থ করতে না চাইলেও এগুলো মুখস্থ হয়ে যাবে। তাহলে হচ্ছে এখানে HTML শুরু আছে, শেষ আছে। তারপর যে হেড শুরু আছে, শেষ আছে। এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি যে বিআর ট্যাগটা এটা হচ্ছে তোমার ক্লোজিং নাই। পি ট্যাগের ক্লোজিং আছে এখানে দেয়নি। তারপর হচ্ছে এইচআর ট্যাগ আছে, এটার হচ্ছে ক্লোজিং নাই। অর্থাৎ এগুলো হচ্ছে নন কন্টেইনার ট্যাগ। তো বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা যখন HTML কোড করব তখনই দেখতে পারবো। নেক্সট ক্লাসে আমরা HTML কোড শুরু করব। তখন আমরা এগুলো সব অ্যাপ্লিকেশন দেখতে পারবো। তারপর এখানে আছে ওএল আছে। ওএল আছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে যেগুলোতে নাম্বার থাকবে 1, 2, 3 মানে একটা সিকোয়েন্স থাকবে। আর আনঅর্ডার লিস্ট ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট মানে যেখানে হচ্ছে তোমার কি থাকবে না সিরিয়াল নাম্বার থাকবে না। অর্থাৎ তুমি লিখলা ১ম লিখলা ফিজিক্স, তারপর লিখলা কেমিস্ট্রি, তারপর লিখলা বায়োলজি। তো এখানে ধরো কোনো নাম্বার নাই। 1, 2, 3 দেওয়া নাই। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আগে পরে যেকোনো একটা লিখতে পারো। তো এরকম কিছু হলে সেটাকে আমরা বলি আনঅর্ডার লিস্ট। আবার যখন কোনো কিছু তুমি লিখবা 1 ১ নাম্বার আছে সাকিব, ২ নাম্বার আছে রাকিব, ৩ নাম্বার আছে হাবিব। তো এই যে নামগুলো আমরা হচ্ছে সিরিয়াল করছি যে রোল ১ হচ্ছে হাবিব, হ্যাঁ? রোল ২ হচ্ছে সাকিব। এরকম যে নামগুলো সিরিয়াল করছি তখন সেটাকে বলা হয় অর্ডার লিস্ট। তাহলে আমরা বলতে পারি যে লিস্ট যে আমরা যতগুলো ট্যাগ দেখবো
তার মধ্যে যেগুলো লিস্টের ট্যাগ আছে, তো লিস্টের ট্যাগ গুলো হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট যেগুলো আছে সেগুলোতে নাম্বার থাকবে। আর যেগুলো আনঅর্ডার লিস্ট সেগুলোতে নাম্বার থাকবে না, অর্থাৎ সেগুলোতে সিকোয়েন্স থাকবে না। তারপর হচ্ছে আমরা আ ইমেজ ট্যাগের কথা বলেছি। ইমেজ হচ্ছে যদি আমরা আ কোন ধরনের ছবি এড করতে চাই, তখন হচ্ছে আমাদের ইমেজ ট্যাগটা লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে ইমেজ ট্যাগটা কিভাবে লিখতে হয় একটু দেখে রাখি। কারণ হচ্ছে এগুলো দিয়ে আমরা যেহেতু নেক্সট ক্লাসে করব, আগে একটা ধারণা রাখছি। ইমেজ ট্যাগটা লেখার নিয়ম হচ্ছে, যেহেতু ইমেজের কোনো ক্লোজিং নাই, শুধু ইমেজই থাকবে, অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে তার ওপেনিং অংশ। ওপেনিং অংশ, এটার কোনো ক্লোজিং নাই, কনটেন্টও নাই। কারণ আমরা পড়েছি ইমেজ ট্যাগ হচ্ছে নন কন্টেইনার ট্যাগ। তো এই যে ওপেনিং অংশ আছে, তার ভিতরে থাকবে হচ্ছে তার অ্যাট্রিবিউট। ইমেজের ভিতরে থাকবে হচ্ছে তার অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের একটা অংশ হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আরেকটা হচ্ছে তার অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট নেম যেটা আছে সেটা হচ্ছে তোমার ইমেজটা কোন জায়গা থেকে নেওয়া হবে, মানে ডেস্কটপে তার লোকেশন কোথায়। আর তোমার কম্পিউটারে কোন ফোল্ডারে ইমেজ রেখেছো সেটা হচ্ছে তার সোর্স। আর এই সোর্সের ভিতরে তুমি দিবা হচ্ছে তার ঠিকানাটা। আর সাথে দিবা হচ্ছে সে কোন ধরনের ফাইল। যেমন এখানে দিয়ে হচ্ছে পিএনজি ফাইল। আমরা জানি ইমেজ যেগুলো থাকে, ছবি যেগুলো থাকে সেগুলো জেপিজি ফাইল থাকে। জেপিজি থাকে, জেপিইজি থাকে, পিএনজি থাকে, জিএফ থাকে। তো তুমি তোমার ইমেজটা কোন ধরনের সেটা তুমি বলে দিবা, আর হচ্ছে এটা কোথায় আছে সেই সোর্সটা হচ্ছে উল্লেখ করে দিবা। তো ইমেজ ট্যাগ যখন আমরা করব, তখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে একটা ছবি কিভাবে কানেক্ট করতে হয়। তো আপাতত আমরা ধারণা রাখলাম যে ইমেজ ট্যাগের মধ্যে কি থাকবে, সোর্স থাকবে, আর সোর্সের মধ্যে হচ্ছে তার লোকেশনটা থাকবে। এরপরে হচ্ছে আমরা এই যে H1 এর কথা বলছিলাম যে আমাদের যতগুলো ট্যাগ H1 ট্যাগ আছে, মানে হেডিং ট্যাগ আছে, H ট্যাগ আছে। তো হেডিং ট্যাগ হচ্ছে টোটাল ৬ টা। হেডিং ট্যাগ হচ্ছে টোটাল ৬ টা। শুরু হবে H1 থেকে। হেডিং ট্যাগ শুরু হবে H1 থেকে, শেষ হবে H6 এ গিয়ে। অর্থাৎ আ H1 হচ্ছে সবচেয়ে বড় লেখা, H2 হচ্ছে আরেকটু ছোট লেখা, H3 হচ্ছে আরেকটু ছোট লেখা, H4 হচ্ছে আরেকটু ছোট লেখা। এইভাবে করে হচ্ছে আমরা দেখবো যে হেডিং ট্যাগ গুলো আসবে। তো সর্বশেষ আমি যে জিনিসটা বলব সেটা হচ্ছে, যে লিস্টটা দিয়েছিলাম, এই লিস্টের ট্যাগ গুলো আপাতত করে রাখবা। এর বাইরে আরো ট্যাগ আছে। আমরা যখন নেক্সট ক্লাস থেকে কোর্স শুরু করব, তখন হচ্ছে এই ট্যাগ গুলো চলে আসবে। তো আমাদের আজকে পর্যন্ত আমরা HTML এর যে থিওরি পার্টটা শেষ করে ফেলেছি। আমাদের থিওরি পার্ট যেটা ছিল, অর্থাৎ এখান থেকে যে সৃজনশীলের ক নাম্বারের প্রশ্ন, খ নাম্বারের প্রশ্ন যা আসে সেগুলো পড়া হয়ে গেছে কিন্তু। আর বাকি থাকবে হচ্ছে তোমার গ নাম্বারের ওয়েবসাইটে কাঠামো থেকে প্রশ্ন আসে। আর HTML, আমরা যে ট্যাগ গুলো শিখবো বা কোডিং করা শিখবো, সেই কোডিং থেকে হচ্ছে বেসিক প্রশ্ন দেয় যে এই ইমেজ ট্যাগটা কিভাবে লিখতে হয়, হেডিং ট্যাগ কিভাবে লিখতে হয়, হেডিং ট্যাগ ব্যাখ্যা করো। তো আমরা যদি ওই অংশগুলো পারি, সেক্ষেত্রেও এখান থেকে যদি খ নাম্বারের প্রশ্ন দেয়, সেক্ষেত্রে লেখা লেখা সম্ভব। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু হচ্ছে আ এটা হচ্ছে সরাসরি আমরা এখানে কম্পিউটারে রান করে দেখব। তো তোমরা যখন বাসায় টেস্ট করবা, বাসায় টেস্ট করার জন্য আ কম্পিউটারের মধ্যে যেকোনো ধরনের টেক্সট ডকুমেন্টে কি করা যায়, কোড লেখা যায়। ঠিক আছে? তো তোমরা চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারো। তবে সবার আগে হচ্ছে ট্যাগের যে লিস্টটা আছে সেটা একটু পড়ে নিবা। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমার আজকে পর্যন্ত যা পড়েছো এই থিওরি গুলো একটু রিভাইজ করে ফেলো। কারণ হচ্ছে এগুলো রিভাইজ করে ফেললে তোমাদের সামনের অংশ নিয়ে চিন্তা করতে হবে না। কারণ HTML এর যে পার্টটা আছে এটা সহজ। আচ্ছা, অর্থাৎ কি আমরা হচ্ছে দেখব আমরা তো HTML দিয়ে শুরু করব, বাট হেড এর কাজটা কি?